ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমি আলোচনা করব 5 কিংডম ক্লাসিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ কিংডম প্ল্যান্টিকে নিয়ে। দেখো, তোমরা সকলেই জানো প্ল্যান্টি নাম থেকেই বুঝতে পারছো যে এটা মূলত প্ল্যান্ট বা উদ্ভিদদের নিয়ে এই রাজ্যটা সৃষ্টি হয়েছে। এবার উদ্ভিদ রাজ্যকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি, অপুষ্পক আর সপুষ্পক। নামটাই সাজেস্ট করছে অপুষ্পক, মানে এখানে ফুল হয় না, ফ্লাওয়ার হয় না। এদেরকে ইংলিশে বলা হয় ক্রিপ্টোগ্যামি। এদের ফুল ফল দেখতে পাবে না। এই গ্রুপটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। থ্যালোফাইটার মধ্যে রয়েছে শৈবাল, ব্রায়োফাইটার মধ্যে রয়েছে মসরা, আর টেরিডোফাইটার মধ্যে রয়েছে ফার্নরা। এবার রয়েছে সপুষ্পক। নাম শুনেই বুঝতে পারছো, সপুষ্পক মানে সপুষ্পক, অর্থাৎ ফুল হয়। যাদের ফুল হয়, ফুল হলেই ফল হবে, তাহলে ফুল ফল হয় তাদেরকে আমরা বলবো সপুষ্পক বা ফেনেরোগ্যামি। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ব্যক্তবীজি আর গুপ্তবীজি। এখানেও যদি একটু তোমরা সন্ধি বিচ্ছেদ করো, দেখতে পাবে যে ব্যক্তবীজি অর্থাৎ বীজটা এখানে ওপেন, বাইরে খোলা অবস্থায় আছে। আর গুপ্তবীজি মানে বীজটা যেখানে গুপ্ত মানে লুকানো আছে, তাহলে সেটাকে বলবো গুপ্তবীজি। তাহলে ব্যক্তবীজি জিমনোস্পার্ম, গুপ্তবীজি অ্যাঞ্জিওস্পার্ম। গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্মকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, এক বীজপত্রী আর বহু বীজপত্রী। সেখানেও তোমরা যদি নামটা ভালো করে দেখো, এক বীজপত্রী মানে একটা বীজপত্র থাকে, আর দ্বিবীজপত্রী মানে দুটো বীজপত্র থাকে। মনোকটিলেডোনাস, মনো মানে এক, কটিলেডন মানে বীজপত্র। তাহলে একটা বীজপত্র থাকলে তারা এক বীজপত্রী, দুটো বীজপত্র থাকলে তারা দ্বিবীজপত্রী। ডাই কটিলেডোনাস, ডাই কথাটার মানে দুই, তাহলে দুটো কটিলেডন মানে দুটো বীজপত্র এখানে বর্তমান। এবার আমরা ক্লাসিফিকেশনে প্রথমেই চলে আসি যে থ্যালোফাইটা। আমরা দেখেছিলাম যে অপুষ্পকের মধ্যে প্রথম যে গ্রুপটা ছিল থ্যালোফাইটা। থ্যালোফাইটার মধ্যে মূলত রয়েছে শৈবাল বা অ্যালগিরা। অ্যালগি বা শৈবাল এরা এককোষী বা বহুকোষী হতে পারে। ইউক্যারিওটিক তো অবশ্যই, তোমরা সকলেই জানো। আরেকবার মনে করিয়ে দিই যে 5 কিংডম ক্লাসিফিকেশনে রাজ্য মনেরা এটা ছিল প্রোক্যারিওটিক, বাকি যতগুলো রাজ্য ছিল অর্থাৎ প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া এরা সবাই কিন্তু ইউক্যারিওটিক। তাহলে এরা এককোষী বা বহুকোষী হতে পারে। উদ্ভিদ রাজ্যের মধ্যে এরাই মানে শৈবালরাই কেবলমাত্র এককোষী হতে পারে। এরা এককোষীয় হতে পারে, তবে বহুকোষীয় আছে এবং ইউক্যারিওটিক। এদের মূল বৈশিষ্ট্য যেটা সমস্ত উদ্ভিদ জগৎ জুড়েই যেটা মূল বৈশিষ্ট্য পাবে সেটা হচ্ছে এরা ক্লোরোফিল যুক্ত, অর্থাৎ এরা সালোক সংশ্লেষে সক্ষম, মানে নিজের খাদ্য এরা নিজে তৈরি করতে পারে। এদের দেহ মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত নয়, তাই এদের বলা হয় সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। অর্থাৎ যেটা থ্যালোফাইটা নামটাই মানে হচ্ছে সমাঙ্গদেহী, অর্থাৎ সম অঙ্গদেহী। এদের দেহের সব অঙ্গ সমান, মানে এদের মূল, কাণ্ড, পাতা বলে আলাদা করে কিছু বুঝতে পারবে না। জেনারেলি তোমরা যে ধরনের উদ্ভিদ দেখে অভ্যস্ত সেই উদ্ভিদগুলোতে দেখেছো যে তাতে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এসব থাকে, কিন্তু এতে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এসব দেখতে পাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট চলে আসি কোষ প্রাচীরের প্রধান উপাদান। যদি দেখো তাহলে দেখবে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ এবং পেকটিন, অর্থাৎ এগুলো হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটগুলো দিয়ে তৈরি। এমনিতেই ইউক্যারিওটিক যে কোনো যাদের কোষ প্রাচীর আছে তাদের সেলুলোজ, পেকটিনই থাকে। প্রধান রঞ্জক কণা হলো সবুজ রঙের ক্লোরোফিল। যেহেতু এরা সালোক সংশ্লেষ করতে পারে, ফটোসিনথেসিসে সক্ষম, তাহলে এদের প্রত্যেকেরই ক্লোরোফিল প্রধান রঞ্জক থাকবেই। সুস্পষ্ট জনুক্রম দেখা যায়, অল্টারেশন অফ জেনারেশন, মানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনুর যে আবর্তন সেটা কিন্তু এদের ক্ষেত্রে খুব সুস্পষ্ট, পরিষ্কারভাবে দেখা যায়। এবং এদের অঙ্গজ, অযৌন এবং যৌন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়, অর্থাৎ এরা অঙ্গজ জনন করতে পারে, অঙ্গ থেকে নতুন বংশবিস্তার করতে পারে। এরা অযৌন পদ্ধতিতে রেণুর মাধ্যমে বংশবিস্তার করতে পারে, আবার যৌন জননও করতে পারে। এরা পুংরেণু, স্ত্রীরেণু ইত্যাদি উৎপন্ন করতে পারে। তাহলে এরা সব ধরনের পদ্ধতিতেই জনন করতে পারছে। তাহলে শৈবালে যেটা মূল বৈশিষ্ট্য দেখলে যে এরা কিন্তু মানে উদ্ভিদ জগতে বাকি অনেকগুলো বৈশিষ্ট্যই উদ্ভিদ জগতে কমন, কিন্তু যেটা খুব মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত হবে না এদের ক্ষেত্রে। বাকি সালোক সংশ্লেষে সক্ষম, সবুজী, সবুজ রঙের রঞ্জক কণা, ক্লোরোফিল আছে, ইউক্যারিওটিক, এগুলো সব ক্ষেত্রে দেখতে পাবে। এবং এদের আমি যেটা আরেকটা বৈশিষ্ট্য বললাম, এককোষীটা কিন্তু শুধুমাত্র শৈবালের ক্ষেত্রে দেখতে পাবে, আর কোনো উদ্ভিদ গোত্রের মধ্যে কিন্তু এককোষী জীব তোমরা পাবে না। এবার শৈবালকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? অ্যালগিরা তিনটে ভাগে ভাগ করতে পারি অ্যালগিদেরকে, ক্লোরোফাইসি, ফিওফাইসি এবং রোডোফাইসি।
দেখো এদের নামটা ফাইসি, এই নামটা তো ঠিক আছে, ফাইট মানে উদ্ভিদ থেকে এসছে। ক্লোরো, ক্লোরো কথাটা তার মানে এদের ক্লোরোফিল আছে, তার মানে গ্রিন পিগমেন্ট আছে, দ্যাটস ওয়াই এরা গ্রিন অ্যালগি মানে সবুজ শৈবাল। ফিওফাইসি, ফিও মানে হচ্ছে এদের বাদামি রঙের রঞ্জক আছে, যার জন্য এরা ব্রাউন অ্যালগি বাদামি শৈবাল। আর রোডোফাইসি এরা হচ্ছে লোহিত শৈবাল বা রেড অ্যালগি। রোডোপ্লাস্ট এটা হচ্ছে লাল রঙের রঞ্জক, ফিওপ্লাস্ট বাদামি রঙের রঞ্জক, ক্লোরোপ্লাস্ট সেটা হচ্ছে সবুজ রঙের। তাহলে ক্লোরোপ্লাস্ট থাকলে সবুজ হচ্ছে সবুজ শৈবাল, ফিওপ্লাস্ট থাকলে বাদামি হচ্ছে তারা বাদামি শৈবাল, আর লাল রঞ্জক যাদের থাকছে রোডোপ্লাস্ট থাকছে যাদের, তারা হচ্ছে রেড অ্যালগি বা লোহিত শৈবাল। তাহলে তিনটে ভাগেই ভাগ করতে পারছি, সবুজ শৈবাল, বাদামি শৈবাল আর লোহিত শৈবাল। এবার দেখে নিই ক্লোরোফাইসির মধ্যে কি বৈশিষ্ট্য পাবো। আমি যেটা প্রথমেই বলেছি যে এরা সবুজ শৈবাল, অর্থাৎ এরা ক্লোরোপ্লাস্ট এদের থাকবে, সালোক সংশ্লেষীয় রঞ্জক হলো ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। তাহলে এই পয়েন্টটা আমরা গুরুত্ব দিয়ে মনে রাখবো, যে কারণে এরা সবুজ হয়। এককোষী কলোনি সৃষ্টিকারী, সূত্রবৎ হতে পারে, এরা সূত্রাকার হতে পারে। কোষপ্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। এদের সঞ্চিত খাদ্য হিসেবে শ্বেতসার থাকবে এবং 2 থেকে 8টি সমদৈর্ঘ্য বিশিষ্ট ফ্লাজেলা থাকবে। সঞ্চিত খাদ্যটাও আমি একটু মনে রাখার জন্য বলবো, কারণ অন্যান্য যে শৈবাল গ্রুপগুলো তাতে দেখবে যে সঞ্চিত খাদ্যটা কিন্তু আলাদা হবে। এদের উদাহরণের মধ্যে পড়ছে ভলভক্স, স্পাইরোগাইরা, ক্ল্যামাইডোমোনাস, ইউলোথ্রিক্স, কারা, ক্লোরেল্লা, উলভা, এই সমস্ত ক্লোরোফাইসির মধ্যে শৈবাল, অর্থাৎ যারা সবুজ রঙের শৈবাল। শৈবাল মানে তোমরা শ্যাওলা বলে সাধারণত এদেরকে চেনো, তাহলে সেই শ্যাওলাগুলোর মধ্যে কিছু এককোষী কিছু বহুকোষী, যেমন ভলভক্স, এটা কিন্তু মাইক্রোস্কোপিক ইমেজ, মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায়, অর্থাৎ একে কিন্তু খালি চোখে দেখতে পাবে না। এরা কলোনি গঠন করে বলে তুমি হয়তো অনেক সময় বলবে যে শ্যাওলা তো স্যার আমরা দেখতে পাই, তো শ্যাওলা দেখতে পাও তার কারণ এরা কলোনি গঠন করে, একসাথে অনেকে থাকে বলে অনেককে একসাথে দেখতে পাও। একটা শৈবালকে কিন্তু এককোষী শৈবাল হলে তাকে কিন্তু তোমরা দেখতে পাবে না। এটা যেমন মাইক্রোস্কোপিক ইমেজ অফ ভলভক্স। এবার স্পাইরোগাইরা, এটাও মাইক্রোস্কোপিক ইমেজ। স্পাইরোগাইরা দেখছো এই সবুজ রঙের রঞ্জক আছে বলে এরা সবুজ হয়। এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, এদের দুটো দেখো ফ্লাজেলা আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এটা ইউলোথ্রিক্স, এটা কারা, এটাকে খালি চোখে দেখতে পাবে, এটা বহুকোষী। অনেক সময় জলাশয়ের তলদেশে এরকম অনেকটা ছোট ছোট ঘাস জাতীয় গাছের মতো দেখতে হয়, এটা হলো কারা, কিন্তু এটা মানে ঘাস জাতীয় গাছ নয়, এটা শৈবাল। ক্লোরেল্লা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শৈবাল। মহাকাশ যানে বায়ু পরিশোধনের জন্য, অক্সিজেন সাপ্লাইয়ের জন্য এই ক্লোরেলা ব্যবহার করা হয়। তাছাড়া এখনকার দিনে এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে, অল্টারনেটিভ সোর্স অফ ফুড হিসাবে এদেরকে ব্যবহার করা যেতে পারে। উলভা, এটাও একটা গুরুত্বপূর্ণ সবুজ শৈবাল। এরপরে চলে আসি ফিওফাইসি, যেমন ওটা ছিল ক্লোরোফাইসি সবুজ, এরা হচ্ছে বাদামি। আমি আগেই বলেছি এদের বাদামি রঙের রঞ্জক থাকছে। এদের সালোক সংশ্লেষীয় রঞ্জক হিসাবে ক্লোরোফিল এ সি আছে, কিন্তু কোষপ্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ এবং অ্যালগিন। এদের সঞ্চিত খাদ্য ল্যামিনারিন, ম্যানিটল ইত্যাদি। তাহলে দেখো সঞ্চিত খাদ্যতে কিন্তু পার্থক্য রয়েছে, এবং 2টি অসমদৈর্ঘ্য বিশিষ্ট ফ্লাজেলা আছে। ফ্লাজেলা থাকলে দুটো সমদৈর্ঘ্যের নেই, আগেরটায় দেখেছিলে 2 থেকে 8টি সমদৈর্ঘ্য বিশিষ্ট ফ্লাজেলা আছে। তাহলে এগুলো হচ্ছে বিশেষ এদের বৈশিষ্ট্য। এবং এদের যেহেতু এই যে ক্যারোটিনয়েড আছে এবং ফিউকোজ্যান্থিন আছে, যে কারণে এরা বাদামি রঙের হয়। আমি আগেই বলেছি এদের যে প্লাস্টিড আছে সেটা হচ্ছে ফিওপ্লাস্ট, যার জন্য এরা বাদামি রঙের হয়। ল্যামিনারিয়া হয়, সার্গ্যাসাম হয়, ফিউকাস হয়, এগুলো হচ্ছে এই জাতীয় শৈবাল। এবং এদের যেগুলো বিশেষ করে মনে রাখবে, এরা বাদামি রঙের হচ্ছে, এদের কোষপ্রাচীরটাতে সেলুলোজ আগেরটাতে ছিল ঠিক আছে, কিন্তু এখানে অ্যালগিন আছে। এদের সালোক সংশ্লেষীয় রঞ্জক হিসাবে ক্লোরোফিল এ সি ছাড়াও ফিউকোজ্যান্থিন, ক্যারোটিনয়েড এগুলো আছে, যার জন্য বাদামি রং তৈরি হচ্ছে। এদের সঞ্চিত খাদ্য ম্যানিটল, ল্যামিনারিন আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার দেখো এগুলো বাদামি রঙের হয়। এটা হচ্ছে ল্যামিনারিয়া, ব্রাউন, পুরো দেখো একটা ব্রাউন কালার শৈবাল। এটা হচ্ছে ব্রাউন কালারের ফিউকাস। এটা হচ্ছে সার্গাসাম, অনেকটাই ব্রাউনিশ, একটু সবুজাভ ভাব আছে। এরাও কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম, তার জন্য এদের কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই এমন কিন্তু বলিনি, এদের ক্লোরোফিলও আছে।
এটাও সার্গাসাম, তাহলে অনেকটা বাদামি রঙের হয়। এবার হচ্ছে রোডোফাইসি, আমি আগেই বলেছি যে এটা লোহিত শৈবাল বা লাল শৈবাল, রেড অ্যালগি নামে বেশি পরিচিত। তাহলে এদের প্রধান সালোকসংশ্লেষণ রঞ্জক ক্লোরোফিল এ, ডি এগুলো আছে, তার সাথে ফাইকো এরিথ্রিন আছে যার কালারটা হচ্ছে লাল, তার জন্য এরা লোহিত শৈবাল বা রেড অ্যালগি। তোমরা রেড সি বা লোহিত সাগরের নাম শুনেছ। লোহিত সাগর কিন্তু জলের রং লাল নয়, সেখানে উপস্থিত যে শৈবালগুলো, এই লোহিত শৈবালগুলোর জন্য জলটার রং লাল দেখায়। এদের কোষপ্রাচীরে সেলুলোজ পেকটিন আছে, এদের সঞ্চিত খাদ্য হিসাবে কিন্তু ফ্লোরিডিয়ান স্টার্চ আছে। তাহলে এটাও কিন্তু একটা পার্থক্য। তাহলে তিনটেকে তোমরা একটু পার্থক্যের আকারে মনে রাখবে। রংটা হচ্ছে প্রথম পার্থক্য, সালোক সংশ্লেষ রঞ্জকটা পার্থক্য, আর সঞ্চিত খাদ্যটাও পার্থক্য। প্রথম তিনটেতে প্রত্যেকটাতে দেখো সঞ্চিত খাদ্যগুলো আলাদা। এদের ফ্লাজেলা থাকছে না, অন্যগুলোতে দেখেছিলে ফ্লাজেলা আছে, কোথাও সমদৈর্ঘ্য বিশিষ্ট ফ্লাজেলা ছিল, কোথাও অসমদৈর্ঘ্যের ফ্লাজেলা ছিল, এখানে কিন্তু ফ্লাজেলা একেবারেই নেই। পরফাইরা, জেলিডিয়াম এ সমস্তগুলো রেড অ্যালগির মধ্যে পড়ছে। যেমন এইটা রেড অ্যালগি, দেখো পুরোপুরি রং লাল, অর্থাৎ এদের ফাইকো এরিথ্রিন থাকছে বলে পুরোপুরি রংটা লাল হচ্ছে, এবং এরা সমুদ্রে থাকে বলে সমুদ্রের জলও লাল দেখায়। এবার চলে আসি ব্রায়োফাইটা বা মস। তোমরা মস অনেক জায়গায় দেখতে পাবে, অনেক আর্দ্র জায়গায়, ভেজা জায়গায় মস বা ব্রায়োফাইটা দেখতে পাবে। তাহলে ব্রায়োফাইটা বা মস, তার কি বৈশিষ্ট্য আছে? প্রথমত এরা বহুকোষী, এদের আর এককোষী হবে না। আমি আগেই বলছিলাম যে শৈবালেই শুধুমাত্র এককোষী পাচ্ছিলে, কিন্তু মস বর্গ, ফার্ন বর্গ এবং ভবিষ্যতে যেগুলো আরও পরবর্তী উচ্চ শ্রেণীর উদ্ভিদ আছে, তাতে কোথাও কিন্তু আর এককোষী উদ্ভিদ পাবে না, ওই একমাত্র শৈবাল ছিল। তাহলে এখান থেকে স্টার্ট হয়ে গেল বহুকোষী এবং ইউক্যারিওটিক, খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে স্টার্ট হয়ে গেল বহুকোষী। ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ এরা, অর্থাৎ এরা ক্লোরোফিল, আমি আগেই বলছিলাম সমস্ত প্ল্যান্টির সবাই ক্লোরোফিল যুক্ত স্বভোজী, অর্থাৎ এরা সালোক সংশ্লেষে সক্ষম, সকলে সালোক সংশ্লেষ করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে স্থলজ, তবে ছায়াময় স্যাঁতস্যাঁতে, যেটা বলছিলাম একটু আর্দ্র বা ভেজা ভেজা জায়গায় জন্মাবে। এদের নিষেকের জন্য জলের প্রয়োজন হবে, যার জন্য এদেরকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়। খুব প্রশ্ন পড়ে বিভিন্ন পরীক্ষায়, কাকে বলে উদ্ভিদ জগতের উভচর বা অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট? যেহেতু এদের জীবন চক্রে জলটা অপরিহার্য, জল ছাড়া এদের নিষেক হবে না, এদের ফার্টিলাইজেশন হবে না, তাই জন্য এদেরকে উদ্ভিদ জগতের উভচর বলে, অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট বলে, অর্থাৎ স্থলে থাকে কিন্তু জলটা নিষেকের জন্য অপরিহার্য। এদের জীবনচক্রেও অল্টারেশন অফ জেনারেশন খুব সুস্পষ্ট, এবং দুটো এদের দেহ আছে, লিঙ্গধর দেহ এবং রেণুধর দেহ, গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট। দুটো দেহের কিন্তু কিছু বৈশিষ্ট্য, সেগুলো আলাদা আলাদা, একটু দেখে নিই। এদের প্রধান যে উদ্ভিদ দেহ সেটা কিন্তু লিঙ্গধর, এবং দেহকোষের ক্রোমোজোমের এটা হচ্ছে হ্যাপ্লয়েড। লিঙ্গধর সবসময়ই হ্যাপ্লয়েড প্রকৃতির, এন প্রকৃতির, আর রেণুধর হবে 2n। লিঙ্গধর উদ্ভিদটা সবুজ, স্বভোজী এবং স্বাবলম্বী। এটা উদ্ভিদটা, যেমন উদ্ভিদ বলতে যা বোঝায় সেটা কিন্তু এদের লিঙ্গধর। এবং এদের আগেরটাই যেমন দেখেছিলে মূল কাণ্ড পাতা সুস্পষ্টভাবে ছিল না শৈবালের ক্ষেত্রে, সেই জন্য তাদেরকে থ্যালোফাইটা বলছিলাম। এদের একটু উন্নতি এলো, অর্থাৎ এদের ক্ষেত্রে কাণ্ড পাতার মতো অংশ দেখা দিল। এদের যে কাণ্ডের মতো অংশ, কাণ্ড বা পাতার মতো অংশ, কাণ্ড সদৃশ্য অংশকে বলে কলয়েড, পাতার মতো অংশকে বলে ফাইলয়েড। তাহলে এদের প্রপার পাতা বা প্রপার কাণ্ড বলছি না, কাণ্ডের মতো একটা অংশ আছে যাকে বলছি কলয়েড, আবার পাতার মতো যে অংশটা আছে তাকে বলছি ফাইলয়েড। এদের প্রকৃত মূলও থাকছে না, প্রকৃত মূল কিন্তু অ্যাবসেন্ট, তার পরিবর্তে এদের এককোষী রাইজয়েড আছে, অর্থাৎ মূলের মতো একটা অংশ আছে, এবং তারাই পুষ্টিরস শোষণ করে, মাটি থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। এদের জাইলেম ফ্লোয়েম কলা দিয়ে গঠিত কোনো সংবহন কলা থাকছে না, যে স্টিলি তৈরি করা, যে সংবহন কলা তৈরি করা, টিস্যু সিস্টেম তৈরি এদের হচ্ছে না, সংবহন কলাতন্ত্র এদের কিন্তু নেই এখানটা। তার পরিবর্তে এদের সরল একটা প্যারেনকাইমা কলা আছে, এবং এদের অঙ্গজ জনন অঙ্গ হচ্ছে গেমা, টিউবার এগুলো, এবং এদের যৌন জনন অঙ্গ হচ্ছে পুংধানী এবং স্ত্রীধানী। যৌন জননটা এরা পুংধানী এবং স্ত্রীধানীর মাধ্যমেই সম্পন্ন করে। তাহলে মূল যে জায়গাটা আমাদেরকে এখানে মনে রাখতে হচ্ছে, এদের প্রধান উদ্ভিদ দেহটা লিঙ্গধর, এদের কাণ্ডের মতো অংশ কলয়েড, পাতার মতো অংশ ফাইলয়েড, মূলের মতো অংশ রাইজয়েড। এগুলো তৈরি হচ্ছে, আগেরটা শৈবালে এগুলো ছিলই না, এখানে কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু প্রপার
মূল কাণ্ড পাতা এখানেও নেই। তার পরিবর্তে ওই যে বললাম কলয়েড, ফাইলয়েড, রাইজয়েড এগুলো আছে এবং এদের সংবহন কলাতন্ত্র নেই, এখনো গঠিত হয়নি। প্যারেনকাইমা কলা দিয়েই এরা কাজ চালাবে। রেণুধর দেহ, এদের রেণুধর দেহটা ভ্রূণ বিভাজিত হয়ে রেণুধর উদ্ভিদ দেহ গঠন করে এবং রেণুধরটা আগেই বলেছি 2N প্রকৃতির হয়, ডিপ্লয়েড প্রকৃতির হয়। রেণুধর দেহ ক্যালিপ্ট্রা নামক একটা আবরণে ঢাকা থাকে এবং রেণুধর দেহ স্বাধীনজীবী নয়, এরা ওই লিঙ্গধর উদ্ভিদের সাথেই যুক্ত থাকে। আমি ছবি দেখাচ্ছি, লিঙ্গধর উদ্ভিদের সাথে যুক্ত থাকে এবং পুষ্টি সেখান থেকেই সংগ্রহ করে, ওই লিঙ্গধর থেকেই পুষ্টি নেয়। এবং পরিণত রেণুধর দেহ গোলাকার ক্যাপসুল দিয়ে গঠিত, এদের ক্যাপসুলের মধ্যেই হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি হয়, সেই রেণুগুলো মানে উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে আবার লিঙ্গধর দেহ তৈরি করে। আমরা একটু ছবিটা যদি দেখে নিই তাহলে পরিষ্কারভাবে ব্যাপারটা একটু বুঝে যাব। আগে আমি ওই ছবিটাতে চলে আসি যেটাতে আমরা দেখব। এই যে দেখো, এখানে দেখো আমি প্রথম যে দেখাই, এই নিচে যে মেন পার্টটা, এই পার্টটা হচ্ছে গ্যামেটোফাইট, অর্থাৎ এইটা হচ্ছে লিঙ্গধর আর এইটা হচ্ছে রেণুধর। উপরের পার্টটা হচ্ছে রেণুধর, এটা 2N, আর এটা হচ্ছে লিঙ্গধর, এটা হচ্ছে N। দেখো লিঙ্গধর যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ তাতে একটা পাতার মতো অংশ, কাণ্ডের মতো অংশ, মূলের মতো অংশ দেখতে পাচ্ছ। মূলের মতো অংশকে বলছি রাইজয়েড, কাণ্ডের মতো অংশকে বলছি কলয়েড, পাতার মতো অংশ পত্র সদৃশ অংশকে বলছি ফাইলয়েড। এর থেকে দেখো একটা যেন স্টিকের মতো উঠেছে এবং একটা ক্যাপসুলের মতো গঠন তৈরি করেছে। এর ভিতরে এই পুরো পার্টটা কিন্তু 2N, এই পার্টটা হচ্ছে N। এবার এই 2N এর মধ্যে ক্যাপসুলের মধ্যে যে রেণু থাকছে, এই রেণুগুলো কিন্তু N প্রকৃতির রেণু। এর ভেতরে যে রেণুগুলো থাকছে সেগুলো N প্রকৃতির। উপযুক্ত পরিবেশে যখন ক্যাপসুল ফেটে এই Nগুলো আবার বেরিয়ে আসছে রেণুগুলো এবং মাটিতে পড়ে তারা আবার একটা এরকম লিঙ্গধর বা গ্যামেটোফাইট সৃষ্টি করছে। তাহলে এইটা হচ্ছে এদের জনুক্রম, অর্থাৎ লিঙ্গধর তৈরি হচ্ছে, সে যখন পরিণত হচ্ছে, যেমন বড় উদ্ভিদের ক্ষেত্রে গাছ হয় তার ফুল হয়, এখানে ফুল তো হচ্ছে না, এরা অপুষ্পক, কিন্তু এরা রেণুধর এরকম সৃষ্টি করছে। রেণুধরটা 2N, তার মধ্যে রেণু থাকছে, সেই রেণুটা উপযুক্ত পরিবেশে মাটিতে পড়লে সেটা অঙ্কুরিত হয়ে আবার একটা লিঙ্গধর তৈরি করছে, সেই লিঙ্গধরটা আবার পরিণত হলে তার মধ্যে আবার একটা 2N প্রকৃতির ওরকম রেণুধর তৈরি হবে, সেটা আবার করবে। এইভাবে এদের জেনারেশন আফটার জেনারেশন বংশ পরম্পরা চলতে থাকবে। এরপর আমরা দেখে নেব যে এদের কীরকম শ্রেণী বিভাগ আছে। ব্রায়োফাইটাকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়, হেপাটপটিকপসিডা, অ্যান্থোসেরোপটিসিডা আর ব্রায়োপসিডা। তো এটার মধ্যে পড়ছে, হেপাটপসিডার মধ্যে পড়ছে লিভার ওয়াট, যেমন রিক্সিয়া, মার্চেন্সিয়া এগুলো। অ্যান্থোসেরোপটিসিডার মধ্যে পড়ছে অ্যান্থোসেরস, নামটাই অ্যান্থোসেরস, এদেরকে বলা হয় হর্ন ওয়াট। আর ফিউনারিয়ারা পড়ছে ব্রায়োপসিডার মধ্যে স্প্যাগনাম, এদেরকে প্রপারলি বলা হয় মস। তাহলে 3টে জীব মূলত রয়েছে, লিভার ওয়াট, হর্ন ওয়াট আর মস, এরা হচ্ছে ব্রায়োফাইটার মধ্যে পড়ে। খুব ভালো করে মনে রাখবে, মেনলি মস, তাছাড়া হর্ন ওয়াট, লিভার ওয়াট, এই 3টে গ্রুপে আমরা ভাগ করছি। এবার একটু ছবি দেখে নিই এদের। লিভার ওয়াট হচ্ছে এটা রিক্সিয়া বা লিভার ওয়াট বলে। এরপরে চলে আসবো, এটা রিক্সিয়া। এরপরে দেখো এটা হচ্ছে মার্চেন্সিয়া। এই যে উপরে এইটা রেণুধর দেহটা গঠন করেছে আর নিচে এদের মাটির কাছে লিঙ্গধর রয়েছে, এটাও অ্যান্থোসেরসের ছবি। এরপরে চলে আসি, এটা পোগোনেটামের ছবি। দেখো এটা খুব সুস্পষ্টভাবে নিচে যে গাছের মতো অংশটা রয়েছে এটা হচ্ছে লিঙ্গধর, আর এই উপরে যেটা স্টিকের মতো হয়ে আছে এটা হচ্ছে রেণুধর। খুব ভালো করে এই জায়গাটা মনে রাখবে। এবং এদের মূল উদ্ভিদ দেহটা লিঙ্গধর, সেই কিন্তু রেণুকে ধারণ করছে, রেণুধর দেহকে ধারণ করছে। এটা পোগোনেটাম, এটা স্ফ্যাগনাম, স্ফ্যাগনাম গেল। এটা গেল ফিউনারিয়া। দেখো ফিউনারিয়ার ক্ষেত্রে ক্যাপসুলগুলো খুব একদম বেলুনের মতো তৈরি করেছে, নিচে লিঙ্গধর দেহ আছে আর উপরে এরকম বেলুনের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই পুরো স্ট্রাকচারগুলো এগুলো হচ্ছে রেণুধরগুলো। রেণুধরগুলো এখানে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছ ফিউনারিয়ার ক্ষেত্রে, এটা তো তোমাদের আগেই বললাম। এরপরে চলে আসি টেরিডোফাইটা বা ফার্ন। ফার্ন তোমরা অনেকেই তোমাদের বাড়ির পাশে, বাড়ির দেওয়ালে, স্কুলের দেওয়ালে, একটু ভেজা ভেজা দেওয়ালে, পুরনো বাড়ির দেওয়ালে দেখতে পাবে, নালার পাশে ভেজা স্থানে অনেক সময় ফার্ন দেখতে পাবে। এরাও বহুকোষী ইউক্যারিওটিক অবশ্যই, এরা সবুজ স্বভোজী অপুষ্পক, অর্থাৎ এদের নিজের খাদ্যেরা নিজে তৈরি করতে পারে, এরা ক্লোরোফিল রঞ্জক এদের আছে। বেশিরভাগ ফার্ন আর্দ্র ছায়াময় স্থানে জন্মায়, মূলত এরা স্থলজ, তবে কিছু কিছু জলজ প্রজাতির ফার্নও দেখতে পাওয়া যায়। রেণুধর দশা কিন্তু এখানে প্রধান। আগেরটাতে যেমন দেখেছিলে তোমরা মশে যেমন দেখলে লিঙ্গধর প্রধান ছিল, রেণুধর
তার সাবঅর্ডিনেট ছিল, কিন্তু এখানে রেণুধর প্রধান, লিঙ্গধর দশা সরল এবং সংক্ষিপ্ত। ফার্নের সাথে মসের মানে ব্রায়োফাইটার সাথে টেরিডোফাইটার এটা কিন্তু প্রধান ডিফারেন্স। মানে ব্রায়োফাইটাতে ছিল লিঙ্গধর দশা প্রধান, রেণুধর দশা অপ্রধান, এখানে কিন্তু আবার রেণুধর দশা প্রধান মানে টেরিডোফাইটার ক্ষেত্রে। এরও দুরকম দেহ তাহলে আছে, লিঙ্গধর দেহ এবং রেণুধর দেহ। রেণুধর দেহটা এদের দেখো, প্রথমেই বলেছি প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। এদের রেণুধর দেহটা কিন্তু ডিপ্লয়েড, আমি আগেরটাও ডিপ্লয়েড ছিল, এটাও ডিপ্লয়েড, কিন্তু এর ডিপ্লয়েড রেণুধর দেহটাই প্রধান মূল। রেণুধর দেহ প্রকৃত মূল কাণ্ড পাতায় বিভক্ত। দেখো তাহলে এখানে উন্নতিটা এলো যে এদের প্রপার মূল কাণ্ড পাতা পাওয়া গেল। ব্রায়োফাইটাতেও দেখেছিলে, মশে দেখেছিলে প্রপার মূল কাণ্ড পাতা ছিল না, এখানে কিন্তু প্রপার মূল কাণ্ড পাতা আছে, প্রকৃত মূল কাণ্ড পাতা আছে। বেশিরভাগ ক্ষেত্রে কাণ্ডগুলো একটু রাইজম প্রকৃতির, শাখান্বিত। পাতা সবুজ, শালক সংশ্লেষে সক্ষম অবশ্যই। এদের পাতা দু রকমের হয়, সূক্ষ্ম মাইক্রোফাইলাম থাকে আর বড় মেগা ফাইলাম থাকে। নাম শুনেই বুঝতে পারছো, মাইক্রো মানে ছোট ছোট পাতা, আর মেগা মানে বড় বড় ধরনের প্রসারিত বড় পাতা থাকে। এদের উদ্ভিদ দেহে সংবহন কলাতন্ত্র বর্তমান। তোমরা একটু মনে করে দেখো যে আমি একটু আগেই যখন তোমাদের মস বা ব্রায়োফাইটা নিয়ে আলোচনা করছিলাম, তখন বলেছিলাম সংবহন কলাতন্ত্র তৈরি হয়নি, সেখানে প্যারেনকাইমা কলা কাজ চালাচ্ছিল। এদের ক্ষেত্রে কিন্তু সংবহন কলাতন্ত্র তৈরি হয়েছে, এবং যেটা জাইলেম এবং ফ্লোয়েম দিয়ে গঠিত, এবং এরা রেণুর সাহায্যে অযৌনজনন করে। এরা যৌনজনন তো অবশ্যই করে, এবং এরা রেণুপত্র মঞ্জরি গঠন করে। রেণুগুলো এদের সমরেণু বা অসমরেণু প্রকারের হয়। তাহলে এরা যৌনজননও করতে পারছে, অযৌনজননও করতে পারছে। এবার এদের লিঙ্গধর দেহ দেখো সরল, ঠিক উল্টোটা, লিঙ্গধর দেহ সরল সংক্ষিপ্ত কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে অনেক সময় প্রশ্ন আসে লিঙ্গধরটা কি ধরনের, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড। তাহলে সবসময় মনে রাখবে সব উদ্ভিদের ক্ষেত্রে লিঙ্গধর এন আর তোমার রেণুধর হচ্ছে 2n প্রকৃতির। লিঙ্গধর দেহ কিন্তু এখানে স্বাবলম্বী, মানে এমন নয় যে ও অন্যের উপর নির্ভর করে, এ কিন্তু স্বাবলম্বী। এরা সহবাসী বা ভিন্নবাসী, একই উদ্ভিদেও থাকতে পারে, আলাদা উদ্ভিদেও থাকতে পারে। সহবাসী লিঙ্গধর উদ্ভিদে পুংধানী এবং স্ত্রীধানী গঠিত হয়। পুংধানীতে শুক্রাণু থাকবে অবশ্যই, স্ত্রীধানীতে ডিম্বাণু থাকবে। অর্থাৎ পুংধানী মানেই তো নাম থেকেই বুঝতে পারছো, পুরুষের ক্ষেত্রে শুক্রাণু, স্ত্রীদের ক্ষেত্রে যেমন ডিম্বাণু তৈরি হয়, এবং এদের শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে, তারপর নিষেক হয়, এবং নিষিক্ত ডিম্বাণু ভ্রূণ গঠন করে, এবং তার থেকে আবার রেণুধর সৃষ্টি হয়, রেণুধর দেহ সৃষ্টি হয়। অর্থাৎ লিঙ্গধর থেকে আবার রেণুধর, এইভাবে তাদের যৌনুক্রম চলতে থাকে। অর্থাৎ লিঙ্গধর এবং রেণুধরের অল্টারনেটিভ যে এরকমভাবে বংশ পরম্পরায় চলতে থাকে, এটাকেই বলে অল্টারেশন অফ জেনারেশন। এদের কখনোই কিন্তু বীজ সৃষ্টি হবে না, আমি আগেই বলেছি এরা সবাই অপুষ্পক, অর্থাৎ এদের ফুল ফল বীজ ইত্যাদি দেখতে তোমরা পাবে না। এবার এর মধ্যে পড়ছে দেখো ড্রায়োপটেরিস, এটাই হচ্ছে ফার্ন। এই ফার্ন গাছ তোমরা অনেক জায়গাতে বাড়ির দেওয়ালে, স্কুলের দেওয়ালে দেখতে পাবে। সেলাজিনেল্লা, এটাও কিন্তু একটা টেরিডোফাইটার মধ্যে পড়ে। এটা হচ্ছে ইকুইজিটাম, খুব ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় পাওয়া যায় না, খুব রেয়ার এটা। মার্সেলিয়া, এটাকে আমরা বেশি চিনি শুষ্নি শাক বলে, শুষ্নি। এর থেকে মার্সিলিন বলে একটা ঘুমের ওষুধ পাওয়া যায়, ঘুমের ওষুধ তৈরি হয়। অনেক জায়গায় এটা প্রশ্ন আছে, ঘুমের ওষুধ মার্সিলিন, এটা তৈরি হয়, ঘুমের ওষুধ মার্সিলিন তৈরি হয়। এটাও শুষ্নি। এটা হচ্ছে লাইকোপোডিয়াম, এটাও একটা গুরুত্বপূর্ণ টেরিডোফাইটা। এটা হচ্ছে সিলোটাম, এটা হলো একটা, এই যে ফার্নের ক্ষেত্রে এর মূল দেখতে পাচ্ছ, পাতা দেখতে পাচ্ছ, পাতা, এগুলো হচ্ছে পাতা, ফার্নের পাতাগুলো হচ্ছে এরকম হয়। এবার চলে আসি জিমনোস্পার্ম, অর্থাৎ যারা মানে আমরা যখন সপুষ্পক চলে এলাম, সপুষ্পকের দুরকম, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। এরা ব্যক্তবীজী, অর্থাৎ জিমনস মানে হচ্ছে নেকেড, এদের ব্যক্ত মানে খোলা, বীজটা খোলা, সিডটা এদের খোলা অবস্থায় থাকে। এদের গাছগুলোর নাম আগে বলে দিই তাহলে তোমাদের চিনতে সুবিধা হবে। পাইনাস, সাইকাস, এই ধরনের গাছগুলো হচ্ছে তোমার এই ব্যক্তবীজী বা জিমনোস্পার্মের মধ্যে পড়ে। পাইনাস গাছ দেখবে তোমরা, ছবি একটু দেখে নাও আগে। এই যে এটা হচ্ছে সাইকাস গাছ, এটা হচ্ছে পাইনাস গাছ, পাইন, এটা পাইনের রেণুপত্র মঞ্জরি, এগুলো হচ্ছে
এখানে দেখতে পাওয়া যায়। তাহলে পাইনাস, সাইকাস, নিটাম এই সমস্ত গাছগুলো এরা সপুষ্পক উদ্ভিদ হলেও এদের ফল উৎপন্ন না হওয়ায় এরা বীজ অনাবৃত বা নগ্ন থাকে, যার জন্য এদের ব্যক্তবীজী বলছি। এরা স্থলজ, দীর্ঘ, কাষ্ঠল হয়। আগের গাছগুলো কিন্তু কাষ্ঠল হচ্ছিল না, অপুষ্পক কোনো গাছ কাষ্ঠল হচ্ছিল না। এরা কিন্তু বড় বৃক্ষ জাতীয় হতে পারে, এরা গুল্ম জাতীয় হতে পারে। এদের প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর, যা মূল কাণ্ড পাতায় বিভক্ত। প্রপার মূল কাণ্ড পাতা পাবে। এদের পাতা দু ধরনের হয়, বাদামি রঙের আঁশের মতো শল্কপত্র এবং সবুজ বর্ণের পর্ণপত্র। এদেরও পাতা দু রকমের, শল্কপত্র আর পর্ণপত্র। প্রকৃত ফুল এদের উৎপন্ন হয় না, তার পরিবর্তে এদের পুং রেণুপত্র মঞ্জরিগুলি ঘন সন্নিবিষ্ট হয়ে পুং রেণুপত্র মঞ্জরি তৈরি করে, আবার স্ত্রী রেণুপত্রগুলি সন্নিবিষ্ট হয়ে স্ত্রী রেণুপত্র মঞ্জরি তৈরি করে। অর্থাৎ এদের মেল কোন এবং ফিমেল কোন এটা গঠন করে। যেমন এটা তোমাদের দেখাই, এটা হচ্ছে একটা মেল কোন, এটা হচ্ছে পাইনাসের এই যে বললাম পুং রেণুপত্র গুলি ঘন সন্নিবিষ্ট হয়ে, যে এগুলো হচ্ছে এক একটা রেণুপত্র, সেগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে সজ্জিত হয়ে এইটা যে রেণুপত্র মঞ্জরি তৈরি করেছে এটাকে বলে পুং রেণুপত্র মঞ্জরি বা মেল কোন। হোয়ারাজ এইটা যেমন এটা হচ্ছে স্ত্রী রেণুপত্রগুলি, এরা একটু ওপেনভাবে বিন্যস্ত হয়, এরকম বিন্যাস তৈরি করে এরা স্ত্রী রেণুপত্র মঞ্জরি বা ফিমেল কোন তৈরি করেছে। তাহলে এই দুটোর মধ্যে এটা হচ্ছে মেল কোন, আমার বাঁ হাতে যেটা রয়েছে সেটা মেল কোন, ডান হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিমেল কোন। স্ত্রী রেণুপত্র মঞ্জরি, পুং রেণুপত্র মঞ্জরি, ভালো করে মনে রাখবে। এদের বীজে এক বা একাধিক বীজপত্র থাকে, একাধিক বীজপত্র থাকে। এদের জাইলেম ফ্লোয়েম দ্বারা গঠিত সংবহন কলাতন্ত্র এবং নালিকা বান্ডিল থাকে। অর্থাৎ এদের সংবহন কলা তো ফার্নেই তৈরি হয়েছিল দেখেছিলে, কিন্তু এদের আবার নালিকা বান্ডিল গঠন হয়েছে, ভাস্কুলার বান্ডিল গঠন হয়েছে। এদের স্টিলি টাইপের গঠন তৈরি হয়েছে। এদের গৌণ বৃদ্ধি দেখা যাচ্ছে, অর্থাৎ এরা বৃক্ষজাতীয় উদ্ভিদ তৈরি করে, বড় বড় গাছ এরা তৈরি করে। তাহলে এগুলো হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার ব্যক্তবীজী উদ্ভিদের শ্রেণী বিভাগ। ব্যক্তবীজী উদ্ভিদকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি। সাইকাডোপসিডা, তার মধ্যে পড়ছে সাইকাস, নামটাই বলে দিচ্ছে। কনিফেরোপসিডা, তার মধ্যে পড়ছে পাইনাস। নিটোপসিডা, তার মধ্যে পড়ছে নিটাম। মেন গাছ এই তিনটেই আছে। সাইকাডোপসিডার মধ্যে সাইকাস, সাইকাস গাছটা তোমাদের দেখাই। তারপরে রয়েছে পাইনাস, এটা হচ্ছে সাইকাস। সাইকাসে খুব একদম খুব ধারালো ধারালো পিনের মতো পাতা তৈরি হয় এবং এটা বেশ টবেও হতে পারে, মাটিতেও হতে পারে। এটা হচ্ছে পাইনাস। পাইন গাছের এই দেখো রেণুপত্র মঞ্জরিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, এবং এই যে পাতাগুলো দেখছো একদম যেন মনে হবে প্রত্যেকটা নিডিল লাইক লিপ এদের, মানে একদম সরু একদম নিডিলের মতো ধারালো সূক্ষ্ম এরকম পাতা তৈরি হয় পাইনাসের। এটা গিঙ্গো বাইলোবা, গিঙ্গো বাইলোবা। এটা হলো নিটাম উলা, নিটাম এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যক্তবীজী। এবার চলে আসি অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী। আমি যেমনটা বলছিলাম এদের ফলের ভেতরে বীজ থাকে। তোমরা যেমন আম, জাম, কাঁঠাল এই সমস্ত যে খাও, তোমরা যে ফলগুলো বেসিক্যালি খাও, সেই ফলগুলোর দেখবে বীজ কোথায় থাকে? বীজ থাকে ভেতরে, ফলের ভেতরে বীজ থাকে। তাহলে যদি ভেতরে বীজ থাকে তাহলে হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ। যেমন এরা বিরুৎ, গুল্ম, বৃক্ষ সব রকম হতে পারে। এদের সংবহন কলা সুগঠিত, জাইলেম ফ্লোয়েম অবশ্যই আছে, জাইলেম ফ্লোয়েম দিয়ে নালিকা বান্ডিল গঠন করেছে। অর্থাৎ যেটা ব্যক্তবীজী থেকেই তোমরা দেখছিলে নালিকা বান্ডিল গঠন হয়েছে। তাহলে একদম শৈবালে দেখো কিচ্ছু ছিল না, তারপর মশবর্গে সেখানেও সংবহন কলা ছিল না, ফার্নে সংবহন কলা গঠিত হয়েছিল কিন্তু নালিকা বান্ডিলের কথা ছিল না। কিন্তু আবার ব্যক্তবীজী থেকে দেখো নালিকা বান্ডিল গঠন হয়েছে। অর্থাৎ ধাপে ধাপে সরল উদ্ভিদ থেকে জটিল উদ্ভিদ, উন্নত উদ্ভিদ সৃষ্টি হয়েছে। গুপ্তবীজী সবচেয়ে উন্নত উদ্ভিদের মধ্যেই পড়ছে। এদের তাহলে নালিকা বান্ডিল আমরা দেখতে পাচ্ছি। কয়েকটি ছাড়া বেশিরভাগ গুপ্তবীজী উদ্ভিদ ফল সৃষ্টি করে, ফলের মধ্যে এক বা একাধিক বীজ থাকে। অর্থাৎ ফল প্রায় প্রত্যেকেই সৃষ্টি করে। নিষেকের পর গর্ভাশয় বা ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং তার ভিতরে যে ডিম্বক থাকে তার থেকে বীজ তৈরি হয় এবং গুপ্তবীজী উদ্ভিদে প্রকৃত ফল উৎপন্ন হয়। অনেকের ক্ষেত্রে অপ্রকৃত ফলও দেখতে পাওয়া যায়। এবং এদের প্রধান উদ্ভিদ দেহ যেটা, সেটা কিন্তু রেণুধর হয়, যেটা মূল কাণ্ড, পাতা সব কিছু থাকবে। এবং লিঙ্গধর যৌন কেবলমাত্র পুংরেণু, স্ত্রীরেণু নিয়ে গঠিত। পুংরেণু স্ত্রীরেণুর মিলন হলে আবার একটা রেণুধর উদ্ভিদ দেহ তৈরি হবে। এবং এটা দুভাগে ভাগ করা যেতে পারে, আমি আগেই বলেছি, একবীজপত্রী বা মনোকটিলেডোনাস আর দ্বিবীজপত্রী বা ডাইকটিলেডোনাস। তাহলে এটা হচ্ছে মনোকটিলেডোনাস। মনো কথাটার মানে হচ্ছে এক, অর্থাৎ এদের একটা। কটিলেডন কথাটার মানে হচ্ছে
কটিলেডন, কটিলেডন মানে হচ্ছে বীজপত্র, অর্থাৎ একটা বীজপত্র থাকবে, তাহলে এরা হচ্ছে একবীজপত্রী, একটা বীজপত্র এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ সাধারণত তাহলে এদের মূল একটা বৈশিষ্ট্য বলতে গেলে একটি মাত্র বীজপত্র থাকবে। কিন্তু তোমাকে যদি অনেকে জিজ্ঞেস করে কেউ যে তুমি দূর থেকে দেখে কি করে একবীজপত্রী বুঝতে পারবে, আমি তোমাদের একটা খুব সিম্পল কয়েকটা পার্থক্য একটু বলে দিই। একবীজপত্রী উদ্ভিদ তোমরা দূর থেকে দেখবে যে যার কোনো ব্রাঞ্চ নেই, যার কোনো শাখা নেই, তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, দেখবে কোনো ব্রাঞ্চ নেই, মেন গাছটার মেন কাণ্ডটার, বড় গাছ যদি হয় তাহলে মেন কাণ্ড, ধরো এটা একটা নারকেল গাছ, এর মেন কাণ্ড, নারকেল গাছের কি কখনো দেখেছো যে মেন কাণ্ডটা তার ভাগ হয়? মেন কাণ্ডের কিন্তু ব্রাঞ্চ হয় না। তাহলে এরকম একটা, এটা হচ্ছে একটা নারকেল গাছ, এরকম নারকেল গাছ, তাহলে তাতে তোমরা দেখবে মেন কাণ্ড ভাগ হয় না, তাল গাছে মেন কাণ্ড ভাগ হয় না, তাহলে মেন কাণ্ডের যখন শাখা নেই তাহলে সেটা একবীজপত্রী। তাহলে দেখো কাণ্ড শাখাবিহীন হয়। এবার যেগুলো ছোট গাছ, বিরুৎ গাছ বা গুল্ম গাছ, সেগুলো তো এটা দেখে বুঝতে পারবে না, তাদের ক্ষেত্রে আরো অন্যান্য বৈশিষ্ট্য তোমাদের বলবো। একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে অস্থানিক প্রকৃতির, মূলটা প্রকৃত মূল হয় না, অনেক ক্ষেত্রে মূলটা, যেমন ধান গাছ টান গাছের ক্ষেত্রে মূল এরকম গুচ্ছাকারে গুচ্ছ মূল হিসাবে থাকে, প্রপার মূল গঠন হয় না। এটা যদি ধান গাছ হয় বা একটা ঘাস হয় তাহলে তাতে দেখবে এরকম মূলগুলো গুচ্ছ মূল, এমনকি নারকেলের ক্ষেত্রেও কিন্তু মূল প্রপার মূলের থেকে গুচ্ছ মূল প্রচুর রয়েছে। অতএব তাল, নারকেল, সুপারি থেকে আরম্ভ করে ধান, গম, যেগুলো একবীজপত্রী উদ্ভিদ, তাদের সবার কিন্তু তোমরা অস্থানিক মূল দেখতে পাবে। এদের পত্র ফলকে, পাতার যদি এই দুটো বৈশিষ্ট্য মাথায় রাখি, পাতা দেখলেও আমরা চিনতে পারবো একবীজপত্রী কি দ্বিবীজপত্রী। পাতায় যদি সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, শিরাবিন্যাস ব্যাপারটা কেমন, একটা যদি পাতা কি, যদি এরকম পাতা, তাতে যদি শিরাবিন্যাসটা সব একদিকে থাকে, সমান্তরাল হয়, তাহলে এই ধরনের শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। যদি এরকম শিরাবিন্যাস দেখা যায় তাহলে সেটা একবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ হলে জালিকাকার শিরাবিন্যাস দেখা যাবে, তাহলে এটা সমান্তরাল। আমি দ্বিবীজপত্রীর সময় দেখাবো কি রকম শিরাবিন্যাস হবে। এদের পাতা সমাঙ্ক পৃষ্ঠ, অর্থাৎ পাতার দুটো দিক একই রকম, পাতার সামনের দিক যেরকম পিছনের দিক সেরকম, কোনো আলাদা থাকবে না, তাহলে তাকে বলবো একবীজপত্রী উদ্ভিদ। তাহলে পাতা দেখে যদি চিনতে হয়, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পাতা দেখে তুমি কি করে একবীজপত্রী উদ্ভিদ চিনবে, তাহলে পাতা যদি সমাঙ্ক পৃষ্ঠ হয়, দুপাশটা একই রকমের হয়, তাহলে সেটা একবীজপত্রী। দুপাশটা যদি আলাদা হয়, বিষম পৃষ্ঠ, তাহলে কিন্তু দ্বিবীজপত্রী। পত্র ফলকের সমান্তরাল যদি শিরাবিন্যাস দেখা যায়, এরকম শিরাবিন্যাস দেখা যায়, তাহলে সেটা একবীজপত্রী। এদের ফুল ত্রংশক, অর্থাৎ প্রত্যেকটা স্তবক, ফুলের যে স্তবকগুলো 3 বা 3-এর গুণিতকে থাকবে, 3 বা 3-এর মাল্টিপ্লিকেশনে থাকবে, এবং কাণ্ড এবং মূলে গৌণ বৃদ্ধি এদের দেখা যাবে না, যার ফলে নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম এদের থাকছে না। তাহলে এইরকম যে বৈশিষ্ট্যগুলো যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তারা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। খুব গুরুত্বপূর্ণ, তাহলে কয়েকটা আমি আবার একবার মনে করিয়ে দিই। কাণ্ড শাখাবিহীন, মূল অস্থানিক, পাতার পত্রফলকে সমান্তরাল শিরাবিন্যাস এবং সমাঙ্ক পৃষ্ঠপাতা, দুদিকটা পাতার একই রকম, আর কি এদের ফুল ত্রংশক প্রকৃতির, ফুলের স্তবকগুলো 3 বা 3-এর গুণিতকে থাকবে, বীজে একটা মাত্র বীজপত্র, যার জন্যই তো নাম একবীজপত্রী, এটা অবশ্যই হবে, এবং কাণ্ড মূলে গৌণ বৃদ্ধি দেখা যাবে না, আর অঙ্কুরোদ্গম হবে মৃদবর্তী, অর্থাৎ মূলত দু ধরনের অঙ্কুরোদ্গম, মৃদবর্তী আর মৃদভেদী। আর একটা জরায়ুজ দেখা যায়, মৃদবর্তী মানে যাদের মাটির মধ্যে, বীজটা মাটির মধ্যেই থেকে যাবে কিন্তু তারপর অঙ্কুরোদ্গম হবে, এটা মৃদবর্তী। আর মৃদভেদী মানে বীজটা মাটি ফাটিয়ে ওপরে উঠে আসবে, তাহলে মৃদভেদী। আমি দেখাচ্ছি দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিরকম হয়। তাহলে এইগুলো হচ্ছে মূল বৈশিষ্ট্য, যেগুলো দেখে তোমরা একবীজপত্রী উদ্ভিদ শনাক্ত করতে পারবে। সবসময় তো তোমরা বীজ বা বীজপত্র দেখতে পাবে না, যদি গাছ দেখে, তাহলে আমি যেগুলো বৈশিষ্ট্যগুলো বললাম তাতে দূর থেকে একটা গাছ দেখে তোমরা চিনতে পারবে যে সেটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী। কাছে গিয়েও তার পাতা দেখে, তার ফুল দেখে তোমরা শনাক্ত করতে পারবে যে সেটা একবীজপত্রী উদ্ভিদ না দ্বিবীজপত্রী উদ্ভিদ। সবসময় বীজপত্র দেখা যাবে না। বীজপত্র বলতে ধরো ধান, আমি এটাও একটু বুঝিয়ে দিই। বীজপত্র ধরো ধান, গম, দেখবে একটাই তার অংশ, কিন্তু তোমরা ছোলাটা যদি ছালটা ছাড়াও তাহলে দেখবে তার দুটো খণ্ডই আছে, দুটো খণ্ড ন্যাচারালি থাকে, তাহলে দুটো বীজপত্র।
মানে ধানের ক্ষেত্রে দেখো এইরকমই একটা জিনিস ধান আছে, আর কিন্তু একে ভাঙতে গেলে তোমাকে আলাদা করে ভাঙতে হবে। কিন্তু তুমি ছোলা দেখবে যে ভেতরে এরকম দুটো অলরেডি ভাঙা আছে, তাকে খোসা দিয়ে আটকানো আছে। তাহলে যার এরকম দুটো বীজপত্র আলাদা করা আছে তাকে বলে দ্বিবীজপত্রী, আর যার এরকম একটা বীজপত্র আছে তাকে বলে একবীজপত্রী। কিন্তু আমি যেটা বললাম যে বীজপত্র দেখে সবসময় উদ্ভিদ শনাক্ত করা সম্ভব নয়। হোয়ারাজ পাতা, কাণ্ড, মূল, ফুল এগুলো দেখে কি করে তোমরা একটা গাছকে চিনতে পারবে? অর্থাৎ গাছের যে কোনো অংশ, মূল দেখলে, পাতা দেখলে, কাণ্ড দেখলে তোমরা চিনে যেতে পারবে সেটা একবীজপত্রী উদ্ভিদ নাকি সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। যেমন এটা ধান, ওরাইজা স্যাটিভা, এটা গম, ট্রিটিকাম অ্যাস্টিভাম, এগুলো সব একবীজপত্রী উদ্ভিদ। এটা যেমন ভুট্টা, একবীজপত্রী উদ্ভিদ। এবার চলে আসি ডাইকটিলেডোনাস। ডাই কথাটার মানে হলো দুই, আর আগেই লিখেছি আমি, আর লিখছি না। কটিলেডন মানে হচ্ছে বীজপত্র, তাহলে সেই থেকে কটিলেডোনাস কথাটা এসেছে। একবীজপত্রী, দ্বিবীজপত্রী, দ্বিবর্ষজীবী, একবর্ষজীবী হয়, এগুলো ঠিক আছে। বিরুৎ গুল্ম বৃক্ষ হয়, খুব গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এদের প্রধান মূল গঠিত হয়, যেটা আগেরটায় বলছিলাম একবীজপত্রীতে যে অস্থানিক মূল গঠিত হয়। এদের কাণ্ড শাখাযুক্ত হয়, কাণ্ডতে শাখা থাকবে। অর্থাৎ এইরকম যদি গাছ দেখো, আম গাছ, জাম গাছ, দেখবে ব্রাঞ্চিং আছে। এরকম ব্রাঞ্চিং যদি থাকে, বট গাছ, শাল গাছ, তো এতে যদি এরকম কাণ্ডের, প্রধান কাণ্ডের যদি এরকম শাখা থাকে, দেন তুমি তাহলে বুঝবে যে সেটা কিন্তু দ্বিবীজপত্রী। শাখা এরকম থাকলে, মেন কাণ্ডটার যদি ব্রাঞ্চিং হয়, শাখা হয়, তাহলে কোনো মতেই সেটা একবীজপত্রী নয়, সেটা দ্বিবীজপত্রী। পত্রফলকে জালিকাকার শিরাবিন্যাস দেখা যাবে, আর পাতাটা বিষমপৃষ্ঠ, অর্থাৎ পাতার দুপাশটা দুরকম, একদিকটা চকচকে, উল্টো দিকটা খসখসে। আর জালিকাকার, ধরো এটা একটা পাতা, এটা একটা পাতা, এই পাতাটাতে শিরাবিন্যাস যেটা আছে সেটা এরকম জালের মতো থাকবে। অর্থাৎ তোমরা যদি একটু আলোতে রেখে দেখো, দেখবে যে গোটাটাতে একটা জাল জাল গঠন দেখতে পাবে। তাহলে জালিকাকার শিরাবিন্যাস, এটাকে বলবো জালিকাকার শিরাবিন্যাস, সেটা দেখতে পাওয়া যাবে। ফুলটা হবে চতুরংশক পঞ্চমাংশক। আগে একবীজপত্রী দেখেছিলে ফুলটা ছিল ত্রংশক, অর্থাৎ তার প্রত্যেকটা স্তবক 3 বা 3-এর গুণিতকে, এটার প্রত্যেকটা স্তবক 4 বা 5-এর গুণিতকে থাকবে। তাহলে ফুল দেখেও চিনতে পারবে, পাতা দেখে চিনতে পারবে, কাণ্ড দেখে চিনতে পারবে। বীজে তো দুটো বীজপত্র থাকে, আমি আগেই বলেছি, মটর বলো, ছোলা বলো, দেখবে ভেতরে এরকম দুটো বীজপত্র আছে। তাহলে দুটো যদি বীজপত্র থাকে তাহলে অবশ্যই দ্বিবীজপত্রী। কিন্তু বীজপত্র দেখে বোঝার থেকে এই বৈশিষ্ট্যগুলো দেখে বোঝা বেশি ইজিয়ার। কাণ্ড এবং মূলে গৌণ বৃদ্ধি দেখা যায়, যার জন্য এদের কাণ্ড প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং বিরাট মোটা কাণ্ডও তৈরি হয়। অঙ্কুরোদ্গম মৃদভেদী হলেও কিছু ক্ষেত্রে মৃদবর্তী। আমি যেটা দেখাচ্ছিলাম, দু রকমের অঙ্কুরোদ্গম হয়। যদি বীজ মাটিতে তুমি পুঁতে দিলে, তুমি বীজটাকে ভিজিয়ে অঙ্কুরোদ্গমের জন্য মাটিতে পুঁতে দিলে, এক ধরনের বীজ কি হলো, মাটিতে থেকে গেল, গাছ বেরিয়ে গেল। এই বীজটার ক্ষেত্রে গাছ বেরোলো কিন্তু সে বীজকে নিয়ে বেরোলো, অর্থাৎ বীজ মাটি ভেদ করে উপরে উঠে গেল, তাহলে সেটা মৃদভেদী। আর বীজ যদি মাটির ভিতরেই থেকে যায়, মৃদবর্তী। তাহলে এই দু ধরনের অঙ্কুরোদ্গম বেসিক্যালি দেখা যায়। আরেকটা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম, কিছু কিছু গাছের ক্ষেত্রে, লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। তাহলে এগুলো হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন এটা আম, তোমরা সবাই চেনো, আমি বেশি আর উদাহরণ দেখালাম না। এই ধরনের গাছ তোমরা প্রচুর দেখেছো, আম, জাম, নিম থেকে আরম্ভ করে যত গাছ তোমরা বেশিরভাগ দেখো, সেগুলো যাদের ব্রাঞ্চিং দেখতে পাওয়া যায় এবং যাদের যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, পাতাগুলো জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়, পাতার দুটো পাশ আলাদা, বিষমপৃষ্ঠ পাতা, তাহলে তারা হচ্ছে দ্বিবীজপত্রী শ্রেণীর উদ্ভিদ। তাহলে আজকের ক্লাস থেকে আমরা গোটা যে কিংডম প্ল্যান্টি, অর্থাৎ উদ্ভিদ রাজ্য, তার সম্পর্কে, তার ক্লাসিফিকেশন, তাদের প্রত্যেকটা গোষ্ঠীর কি বৈশিষ্ট্য এবং কোন উদ্ভিদগুলো কোন গোষ্ঠীর মধ্যে পড়ে, সেগুলো নিয়ে আমরা জানলাম।